রঞ্জিত, আর কতদিন এই বাড়িতে থাকবো? তুমি তো কবে থেকে বলছো আজ নেব নতুন বাড়ি, কাল নেব নতুন বাড়ি, কবে নেবে? অঞ্জলি, শহরের মাঝখানে আমাদের এই বাড়িটা। এখানে সব সুযোগ সুবিধা আছে। এমন প্রপার্টি সহজে খুঁজে পাওয়া যাবে না। তাও তুমি যদি চাও তাহলে আমি জঙ্গলের মাঝখানে একটা বাড়ি কিনতে পারি। আরে তোমার কিসের সমস্যা? সমস্যা তো আমার, যে সারাদিনই একই বাড়িতে থেকে আমার তো দম বন্ধ হয়ে যায়। রোজ উঠেই এক বাড়ি, এক পাড়া, এক লোক, এসবই দেখতে হয়। এরপরে রঞ্জিত প্রপার্টি ডিলারের সাথে কথা বলে, আর সে ওদেরকে নদীর ওপারের একটা জমি দেখায়। এই হারামজাদার ডিলার আমাদের কোথায় নিয়ে এসছে? এবার কি নিজের বাড়িতে নৌকা বেয়ে যেতে হবে? না না, আপনি দেখুন না, এরকম লোকেশন পাওয়াই যায় না। হোটেলওয়ালারা পেলে তো একেবারে ঝপ করে লুফে নেবে। নদীর তীরে বাড়ি, নাক খুললেই একেবারে ফ্রেশ অক্সিজেন। দেখো না রঞ্জিত, ঘরের সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানকার বাড়িতে না সবার একটা করে পার্সোনাল রুম থাকবে, আর বারান্দায় দাঁড়ালেই নদীর ঠান্ডা হাওয়া। হ্যাঁ দাদা, আর ভাববেন না, নিয়ে নিন নিয়ে নিন। এরপর ডিলার আর নিজের বউয়ের কথায় রঞ্জিত নিজের সমস্ত জমানো টাকা দিয়ে ওই প্লটটা কিনে নেয়, আর শহরের বাড়িটাকে ভাড়াতে দিয়ে দিল। এর কিছুদিন পর, আরে তুমি তো অফিস যাচ্ছিলে, আবার ফিরে এলে যে? আরে বোটের ওপর অনেক ভিড় ছিল, বসার জায়গাই পেলাম না। তো তুমি অন্য রাস্তা দিয়ে চলে যাও। তাহলে তো আমি হাফ বেলার পরে গিয়ে অফিসে পৌঁছাবো। থাক, আজ বরং ছুটি নিয়ে নি। হ্যাঁ, এটা ঠিক আছে। আর শোনো না, কালকে সকাল সকাল উঠে যেও, তাহলে বোটে তোমার নাম্বার এসে যাবে। আর আজকে একটু সবজি এনে দিও। রঞ্জিত কিছুক্ষণ পর বোটে করে সবজি আনতে চলে যায়, আর অনেকক্ষণ পরে অনেক সবজি নিয়ে বাড়িতে আসে। আরে এত সবজি! তুমি কি এখন নদীর পাড়ে বসে সবজি বিক্রি করবে ভাবছো? শোনো, রোজ রোজ ওই বোটে বসে লোকেদের সাথে ঝগড়া করে আমি সবজি আনতে পারবো না। তাই 2 সপ্তাহের সবজি একসাথে এনে দিয়েছি। তাই 15 দিন পর্যন্ত আর সবজি আনার কোনো নাম করবে না। এর 2 দিন পর, ওরে বাবারে, মরে গেলাম রে! শুকিয়ে যাক এই নদী। কি হয়েছে মা? আরে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। পুরো গলিতে নদীর জলে ভর্তি ছিল, আর ওখানেই পা পিছলে পড়ে গেলাম। আরে মনে হলো আমার কোমরটা গেছে। কেউ ডাক্তারকে ডাক না রে। কিন্তু মা, এখানে কোন ডাক্তার আসবে? ডাক্তার আনতে তো নদী পেরিয়ে যেতে হবে। হে ভগবান, ছেলে বৌমা এনে কোথায় যে ভাসালো যে একটা ডাক্তারও পাওয়া যায় না। আপনি বসুন, আমি এক্ষুনি গরম তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। থাক বৌমা, এই যা কিছু হচ্ছে না সব তোমার জন্যই হচ্ছে। না তুমি ঘরের স্যাঁতসেঁতে গন্ধ নিয়ে অভিযোগ করতে, না তুমি ঘর ছোট নিয়ে চিৎকার চেঁচামেচি করতে। দেখুন মা, এখন আমাকে একা দোষ দেবেন না। এই বাড়ি নেওয়ার সিদ্ধান্ত তো সবাই মিলেই নেওয়া হয়েছিল না? দেখো, এখন আমার মটকা গরম করো না। আমার ছেলেকে ফোন করো, ওই আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। রঞ্জিত বাড়িতে এসে ওর মাকে নিয়ে যেমন তেমন ভাবে ডাক্তারের কাছে যায়। আর এভাবেই কিছুদিন কেটে গেলে বর্ষাকাল চলে এলো, আর তাই নদীর জল এখন আগের থেকে আরো বেশি বেড়ে গেল। বাবারে, নদীর জল আরো বেড়ে গেছে, আর সব জায়গায় কাদা আর কাদা। মা, বর্ষাকালে তো শহরের রাস্তাঘাটও জলে ভরে যায়, আর এটা তো নদীর কিনারা, তাই বর্ষাকাল চলা অবধি কাদা তো থাকবেই। আর ঘরের বাইরে কাদা থাকার জন্য ওরা ঘর থেকেও বেরোতে পারছিল না। এর কিছুদিন পর একদিন যখন ওদের মেয়ে রুহি তার ঘরে খেলছিল, তখনই একটা সাপ জানলা দিয়ে ওদের ঘরের ভিতরে ঢুকে আসে। আর যা দেখে রুহি চিৎকার করে ওঠে, মা মা, সাপ সাপ! এরপর সবাই ছুটে আসে, আর রঞ্জিত যেমন তেমন করে সাপটাকে ঘর থেকে বাইরে ফেলে। হে ভগবান, জানি না এই কোথায় এসে ফেসে গেলাম। তখনই বাইরে জোরে হাওয়া বইতে থাকে, আর নদীর ধারের মাটি ওদের ঘরের ভিতরে ঢুকে আসে। কোথায় এসে ফাঁসলাম গো? কি গো, এখানে এসে ভুল করলাম না তো? আরে তো চিন্তা কেন করছো? আমরা শহরের বাড়িটা তো আর বিক্রি করে দিইনি। এই বাড়িটা বেচে আবার ওখানে চলে যাবো। 3 দিন পর নদীর জল হঠাৎই খুব বেড়ে যায়। খবরে দেখায় যে প্রতিবেশী রাজ্যগুলো বাঁধের জল ছেড়েছে, আর তাই নিচু এলাকাগুলো জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ওদের বাড়িতে একটা নোটিশ আসে। এতে কি লেখা আছে? মা, এতে লেখা আছে যে আমাদের তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে দিতে হবে। আর যদি তাড়াতাড়ি না ছাড়া হয় তাহলে পাশের রাজ্য থেকে ছাড়া জলের কারণে বন্যার ঝুঁকি বেড়ে যাবে। আর এই বাড়ি ভেসে গেলে, কারুর প্রাণ চলে গেলে সরকারের কোনো দায় থাকবে না। আরে এইভাবে কিভাবে চলে যাব? কত টাকা খরচা করে এই বাড়ি বানানো হয়েছে। মা, এখন এসব ভাবার সময় নেই। বেঁচে থাকলে তো এই বাড়িতে থাকতে পারবো নাকি। চলো আমরা সবাই আবার শহরের বাড়িটাতেই ফিরে যাই। আরে ও ম্যাডাম, আপনি যখন যা বলবেন তখন তাই হবে নাকি?
ভাড়াটেদের সাথে 1 বছরের কন্ট্রাক্ট আছে, তার আগে তুলে দিতে হলে না ওদের হাতে 1 বছরের ভাড়াটা দিতে হবে, এখন অন্য কোথাও থাকতে হবে। এরপরে ওরা বাধ্য হয়ে একটা ভাড়া বাড়িতে গেল, যেখানে বাড়িওয়ালা সবসময় খিচখিচ করত। তারপর অনেক কষ্টে তারা ওখানে কিছুদিন থাকলো এবং 1 বছর পুরো হতেই নিজেদের বাড়িতে ফিরে এলো। মা, ভাড়া দিয়ে মনে হচ্ছে ভাড়াটেরা বাড়িটা আরো খারাপ করে দিয়েছে। এখন তো আরো বেশি ওই স্যাঁতস্যাঁতে গন্ধটা আসছে। আপনি পাচ্ছেন না গন্ধটা? চুপ করো বৌমা, আর একটা কথা যদি শুনেছি না। কান খুলে শুনে নাও, এখন যাই হোক যেমন হোক এটাই আমাদের বাড়ি, আমি এখানেই থাকবো। বরের এই কথায় অঞ্জলি আর কোনো প্রতিবাদ করল না, আর খুশি মনেই ওই বাড়িতেই থাকতে লাগলো। প্রিয়া, 1 কাপ গ্রিন টি দেবে প্লিজ? বৌমা, কাল তোমার বিয়ে হয়েছে আর তুমি স্নান না করেই আজকে রান্নাঘরে চলে এসেছো। নতুন বউয়ের অনেক কিছু নিয়ম কানুন থাকে, তা জানো? মা, এতে অসুবিধা কোথায়? আমি মায়ের বাড়িতেও এমন করতাম, সকালবেলা গ্রিন টি খাওয়া আমার অভ্যাস। বৌদি, এই তো তুমি কালকেই এ বাড়িতে এলে আর আজকে মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? আমি প্রথমেই রাহুলকে বলেছিলাম এসব প্রেম ট্রেম না করতে, কিন্তু কে শোনে। এই নাও গ্রিন টি। স্বপ্না আর রাহুলের লাভ ম্যারেজ হলেও তার শাশুড়ি আর ননদের স্বভাব ছিল খুবই খিটখিটে। স্বপ্না ভালো স্বভাবের মেয়ে হওয়াতে সম্পর্কে বেইমানি করা তার পছন্দ ছিল না। মা, পণ্ডিত মশাই আর বাকিরা কাল কখন খেতে আসছে? মা, ওরা কাল সকাল 11টাতেই চলে আসবে। তুই স্বপ্নাকে ডাক, যা, আমি ওকে সব বুঝিয়ে দিই কিভাবে সব রান্না করবে। হ্যাঁ মা, এক্ষুনি ডেকে আনছি। প্রিয়া স্বপ্নাকে ডাকতে যখন তার ঘরে যায় তখন স্বপ্না জামা কাপড় গোছাচ্ছিল, আর স্বপ্নার কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখে প্রিয়ার খুবই লোভ হয়। রাহুল, মনে আছে এই শাড়িটা তুমি আমাকে কিনে দিয়েছিলে? ভাবছি কালকের পুজোতে এটাই পরবো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগবে, এটাই পরো। বৌদি, ভিতরে আসবো? হ্যাঁ প্রিয়া, এসো না, জিজ্ঞাসা করছো কেন? বৌদি, মা ডাকছে, ওই কালকের পুজোর ব্যাপারে কিছু কথা বলবে। বৌদি, আমি ভাবছিলাম কালকের পুজোতে তোমার এই শাড়িটা পরবো, এটা দারুণ লাগছে। আমার এমন নেই। এই শাড়িটা? এটা তো তোমার দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি এই শাড়িটাই পরো। তুমি চলো, আমি আসছি। আর শাড়িটা তোমার সঙ্গে নিয়ে যাও, আলমারিতে রাখো। প্রিয়া ইচ্ছে করেই স্বপ্নার পছন্দের শাড়িটা পরতে চাইল। স্বপ্না, এটা তো তুমি পরবে বলে ঠিক করেছিলে, কিন্তু প্রিয়াকে দিয়ে দিচ্ছ। তাতে কি হয়েছে রাহুল? প্রিয়া আমার ছোট বোনের মতো, ও পরুক এই শাড়িটা। আরও প্রথমবার আমার কাছে কিছু চাইল, আমি বারণ করতে পারি নাকি? আচ্ছা, আমি আসছি মায়ের সঙ্গে কথা বলে। এরপর স্বপ্নার শাশুড়ির কাছে গেলে, কালকে সব রান্না তুমিই করবে, মনে রেখো পণ্ডিত মশাই আর বাকিরা অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন, তাই কারো যেন কোনো অসুবিধা না হয়, আর রান্না যেন খুবই সুস্বাদু হয়, মনে রেখো। মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আচ্ছা মা, সকালে যে পায়েসটা করেছিলাম কেমন লেগেছিল? ঠিকই ছিল, ঘিটা একটু বেশি হয়ে গেছিল। আচ্ছা, আমি একটু পাশের বাড়ি যাচ্ছি, মিষ্টি দিয়ে আসি। পরের দিন স্বপ্না যখন খুব মন দিয়ে রান্না করছিল তখন প্রিয়া স্বপ্নাকে আবার জ্বালাতন করার জন্য স্বপ্নার বেখেয়ালে তার রান্নায় লবণ মিশিয়ে দেয়। আর পণ্ডিত মশাই এলে সবাইকে খাবার খেতে দেওয়া হয়। পণ্ডিত মশাই, খাবারটা গ্রহণ করুন, বৌমা সব নিজের হাতে বানিয়েছে। খুব ভালো, ভোজন নিশ্চয়ই সুস্বাদুই হবে। এই বলে পণ্ডিত মশাই খাবারটা গালে দেওয়ার পরেই ফেলে দেয়। কি হলো পণ্ডিত মশাই, খাবার ভালো হয়নি? জানকী দেবী, যদি এই ধরনের রসিকতাই করাচ্ছিল তাহলে আমাদের না ডাকলেই পারতেন। আপনি খাবারটা খেয়েছেন, এতে নুন এতটাই অধিক যে মুখেই তোলা যাচ্ছে না। এ কেমন বউ ঘরে তুললেন, যে রান্না করার সঠিক পরিমাপটাই জানে না। ক্ষমা করবেন পণ্ডিত মশাই, মনে হয় বৌমা ভুল করে ফেলেছে, আমি আবার নতুন করে রান্না করছি। থাক থাক, অনেক হয়েছে, আমাদের আর খিদে নেই, এবার আমাদের অনুমতি দিন। জানো কি, পণ্ডিতজিকে দক্ষিণে দাও। পণ্ডিত মশাই আর তার সমস্ত সেবক সেখান থেকে চলে যায়। আর জানকী তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে স্বপ্নাকে বলে, স্বপ্না, আমি এটা আশা করিনি, পণ্ডিত মশাইয়ের কাছে আমাদেরকে অপমান করালে। তুমি রান্না করতে পারো না, এত লবণ দিয়েছ। তুমি জানো পণ্ডিত মশাই কত রেগে গিয়েছেন? মা, আমি তো রান্নাতে বেশি লবণ দিইনি, জানি না কিভাবে হলো, যেমন রান্না করি তেমনই করেছি। দাঁড়ান, আমি খেয়ে দেখছি। এই বলে স্বপ্না খাবার গালে দিয়ে দেখে তাতে প্রচণ্ড লবণ। কিন্তু এটা তো হওয়ারই ছিল, কারণ প্রিয়া খাবারে প্রচণ্ড লবণ মিশিয়েছিল। আর সত্যিটা কেউ জানত না বলে প্রিয়া মনে মনে হাসছিল। আরে হয়েছে তোমা, কখনো কখনো এরকম হয়ে যায়, এইটুকু ব্যাপারের জন্য এত শোনানোর কি আছে? স্বপ্না, তুমি ঘরে যাও, তুমি সকাল থেকে খুব ক্লান্ত। রাহুল ঠিকই বলেছে বৌমা,
তুমি গিয়ে বিশ্রাম করো, বাকি কাজ প্রিয়া করে নেবে। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে মাথায় তুলে রাখো। একটু বকাঝকা করেছি তো তোমরা তো আমাকেই ভুল বুঝতে শুরু করেছো। আরে শ্বশুর বাড়িটা হলো একটা মন্দিরের মতো, যেখানে সব কাজ শ্রদ্ধার সঙ্গে করতে হয়, কিন্তু আজকালের বৌমা তা বোঝে কোথায়? মা, আমি দেখছি, তোমাকে একটু লুচি আর তরকারি দিচ্ছি। তরকারিটা আমি ঠিক করে নিই, বৌদি তো ঘরে চলে গেছে, সব আমাকেই করতে হবে। ওই জঘন্য লবণ দেওয়া খাবারটা আমি খাবোই না। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে আবার ওষুধ খেতে হবে। তুই আমাকে পায়েসের সঙ্গে একটু লুচি দে। স্বপ্না এখনো বিশ্বাসই করে উঠতে পারছিল না যে সে খাবারে এত লবণ দিয়েছে। এটা নিয়ে কিছুদিন সে খুবই চিন্তা করে। আর কিছুদিন পরেই আসে প্রিয়ার আশীর্বাদের অনুষ্ঠান। সেদিন, মা টেনশন নিও না, 2 দিন বাদেই আশীর্বাদ, তাই আমি আজকেই পার্লারে গিয়ে সব কাজ করে নিই। ও সবের আমি কি জানি, আমি শুধু চাই যেন আশীর্বাদের দিন তোকে সবাই দেখতেই থাকে, বুঝলি? মা, তোমার মেয়েকে দেখতে তো এমনিতেও সুন্দর, তুমি দেখো আমাকে দারুণ লাগবে। আচ্ছা, আমি আসছি। ওই বান্ধবী ফোন করেছিল, বলল এক্ষুনি পার্লার খুলেছে। প্রিয়া, 2 দিন বাদেই তো তোমার আশীর্বাদ, আর এইসব ফেসিয়াল, ব্লিচ এসব করলে 4-5 দিন আগে করতে হয়, তাই এসব করে যদি তোমার মুখে কোনো র্যাশ বার হয় তখন তো সমস্যা হবে। দেখলে তো মা, যাওয়ার পথেই কেমন বাধা দিল, কি যেন একটা। বৌদি, তুমি নিজেকে ভীষণ স্মার্ট আর আমাদেরকে অশিক্ষিত ভাবো। আমিও জানি সবটা। আমার বান্ধবী নতুন পার্লার খুলেছে, ওই তো বললো আজকে আমি ফেসিয়াল করিয়ে নিতে পারবো, তাই তুমি ফালতু বকো না। এই বলে প্রিয়া তার বান্ধবীর থেকে ফেসিয়াল, ব্লিচ এসব করার জন্য চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর প্রিয়ার মুখে অ্যালার্জি বার হয়ে মুখ লাল হয়ে গেলে সবাই দেখে চিন্তায় পড়ে যায়। প্রিয়া কাঁদতে থাকে। প্রিয়া তোকে স্বপ্না বারণ করেছিল না, তাও তুই শুনলি না? থাক রাহুল, ওকে বকো না, যা হওয়ার হয়ে গেছে। প্রিয়া, আমার কাছে একটা সমাধান আছে। আমি এমন করে তোমার মেকআপ করে দেব, কেউ দেখে কিছু বুঝতেই পারবে না। তুমি হয়তো জানো না, বিউটি পার্লারের কোর্সে আমার অনেক সার্টিফিকেট আছে। সত্যি বৌমা, তুমি পার্লারের কোর্স জানো? হ্যাঁ মা, আমার পার্লারের সমস্ত কোর্স কমপ্লিট। আসলে আমি ভেবেছিলাম প্রিয়া আমার থেকে ফেসিয়াল করাবে না, তাই প্রিয়া, আমি তোমাকে সাজিয়ে দেব। এই বলে স্বপ্না প্রিয়াকে এত সুন্দর করে তৈরি করে যে প্রিয়ার মুখের সমস্ত দাগ ছোপ সব দূর হয়ে যায়। আর অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে পরের দিন প্রিয়া সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়। মা, আমি খুব ভুল করেছি, বৌদি তো খুবই ভালো। বৌদি, আই এম সরি বৌদি, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। ঠিক আছে প্রিয়া, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। কিন্তু সবসময় মনে রেখো, একটা মেয়ের কাছে তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটা মন্দিরের মতো। আমি এটা বলছি না যে সবাই পারফেক্ট হবে, সবার মধ্যেই কিছু না কিছু কমজোরি থাকে। আমিও হয়তো অনেক কিছু পারি না, তবে আমি চেষ্টা করি নিজের দিক থেকে সবটা ঠিক করে করার। তাই প্রিয়া, তুমিও শ্বশুর বাড়িতে গিয়ে খেয়াল রেখো যাতে তোমার দিক থেকে কোনো কমতি না থাকে। মা, আমার মা আমাকে এটাই শিখিয়েছিল যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তোমার মা একদম ঠিক কথাই বলেছে বৌমা, তুমি খুবই ভালো। প্রিয়া, তোর বৌদি খুবই ভালো কথা বলেছে। শ্বশুর বাড়িকে সবসময় মন্দিরের মতো ভাববি, কারণ তুই ভালোবাসা দিলে বদলে তুইও ভালোবাসা পাবি। আর আমিও আমার দুর্বলতা মেটানোর চেষ্টা করব। সকলেরই নিজের দুর্বলতাকে খুঁজে বের করা দরকার, তবেই সম্পর্ক সুন্দর হবে। প্রিয়া তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবার মুখেই খুশি ছিল। স্বপ্নার চেষ্টা সফল হয়েছিল। সে নিজের পরিশ্রমে শ্বশুরবাড়িতে তার সুন্দর একটা জায়গা করে নিয়েছিল, আর এই শিক্ষা সে প্রিয়াকেও দিয়েছিল। Thanks for watching.